যদি জিজ্ঞাসা করা হয় কোন রাশি শ্রেষ্ঠ, তাহলে আমার ধারণা 99% জ্যোতিষী এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ডিরেক্টলি উত্তর করতে পারবে না যে কোন রাশিটি শ্রেষ্ঠ। তো আজকে আমি এই ধারণার অবসান ঘটাবো। আমি এখন প্রমাণ করব যে তুলা রাশি শ্রেষ্ঠ রাশি। তো আসুন দেখা যাক কিভাবে তুলা রাশি শ্রেষ্ঠ রাশি হয়। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন আজকে। তো স্টার্ট করি। দেখুন, আমরা যখন হরোস্কোপ অ্যানালাইসিস করি তখন ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটা ঘরকে কিন্তু আমরা নেগেটিভ বলে থাকি। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের অধিপতি যদি শুভ হয় তাহলে সে যেখানেই বসুক সে কিন্তু শুভ ফলই দেয়। কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের অধিপতি যদি নেগেটিভ হয়, সে যদি নিজের ঘরে অবস্থান না করে তাহলে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি করে। যেমন এই যে মেষ রাশি, মেষ রাশির ষষ্ঠপতি বুধ, সে তো শুভ। এই যে মেষ রাশির ষষ্ঠপতি, এখান থেকে হিসাব করলে ষষ্ঠপতি বুধ, সে যেখানেই থাকুক শুভ, তো তার কারণে যেখানেই বসুক সে একটা শুভ ফল দিবে। কিন্তু মেষ রাশির অষ্টমপতি মঙ্গল, সে কিন্তু ভালো অবস্থানে তার থাকতে হবে। ভালো অবস্থানে না থেকে যদি উল্টাপাল্টা কোনো ঘরে থাকে তাহলে কিন্তু সে ক্ষয়ক্ষতি করবে, তাই না? ধরা যাক এই যে মিথুন রাশির কথাই বলি, এই মিথুন রাশির ষষ্ঠপতিকে, এই মিথুন রাশির ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু শুভ গ্রহ নয়। সুতরাং শুভ গ্রহ না হওয়ার কারণে এ যদি অন্য কোনো ঘরে বসে, যদি এখানে থাকে তাহলে তো শুভ, অন্য কোনো ঘরে বসলে কিন্তু সে অশুভ ফল দেবে। সে তো অষ্টমপতি, সে তো এমনিই অশুভ। এই যে অষ্টমপতি শনি, ষষ্ঠপতি মঙ্গল, এটা তো এমনিই অশুভ। এ যদি এখানে থাকে তাহলে ভালো ফল দেবে, কিন্তু অন্য কোনো ঘরে থাকলে নেগেটিভ ফল, কারণ অষ্টমপতি মানে অশুভ। কিন্তু এই যে তুলা লগ্ন, তুলা লগ্নের অষ্টমপতি কিন্তু শুক্র, শুক্র কিন্তু একটা শুভ গ্রহ। সুতরাং সে অন্য কোনো ঘরে থাকলে সেটা শুভত্ব তৈরি করবে, সে কিন্তু নেগেটিভ হচ্ছে না। তো এইটার উপর ভিত্তি করে আমি মূলত এখন আপনাদেরকে বলবো যে কিভাবে তুলা রাশি শ্রেষ্ঠ। এক এক করে আমি শুরু করি, আমি দেখাচ্ছি কোন রাশির র্যাঙ্কিং কেমন আমি সেটা বলে দিচ্ছি। যেমন মেষ রাশির কথা যদি বলি, তো মেষ রাশির এই যে ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরে কিন্তু বুধ আছে, একটা শুভ ঘর। আর অষ্টম ঘর, অষ্টম ঘরে কিন্তু মঙ্গল আছে, এটা কিন্তু অশুভ হলো। আর দ্বাদশপতি কিন্তু বৃহস্পতি, এটা কিন্তু শুভ হয়ে গেল, কারণ এই বৃহস্পতি তার দ্বাদশের অধিপতি হলো বৃহস্পতি, তো শুভ গ্রহ, সে যে কোনো জায়গায় বসলেই সে একটা শুভ ফল দিবে। ঠিক আছে, তার মানে এর কিন্তু দুইটা শুভ গ্রহ পাওয়া গেছে, একটা অশুভ পাওয়া গেছে। এ যদি এখানে থাকে তাহলে ভালো, কিন্তু অন্য ঘরে থাকলে সে অশুভ ফল দিবে। তার মানে এই মেষ রাশির জন্য কিন্তু এই ষষ্ঠপতি এবং দ্বাদশপতি কিন্তু তার জন্য শুভ ফল দেবে, অর্থাৎ এরা শুভ গ্রহ হওয়ার কারণে শুভ ফল দেবে। তার মানে এর পয়েন্ট কিন্তু আমি দিতে পারছি দুই, 2 পয়েন্ট পাচ্ছে সে। এখন আসি বৃষ রাশি, বৃষ রাশির ষষ্ঠপতিকে, এই বৃষ রাশির ষষ্ঠপতি কিন্তু এই যেটা শুক্র, তার মানে এটা একটা শুভ গ্রহ। তারপরে অষ্টমপতিকে, এই বৃষ রাশির অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ এই যে ধনু, এইটা, তার মানে এই একটা শুভ গ্রহ, এই একটা শুভ গ্রহ। কিন্তু বৃষ রাশির এই দ্বাদশপতি কিন্তু মঙ্গল, এটা অশুভ। তার মানে এও কিন্তু 2 পাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হিসাব করছি মূলত মিথুন রাশি, মিথুন রাশির ষষ্ঠপতিকে, মিথুন রাশির এই যে ষষ্ঠপতি কিন্তু এই যে মঙ্গল, তার মানে এটা অশুভ। তারপরে অষ্টমপতি, এই যে অষ্টমপতি শনি, এটাও অশুভ। মিথুন রাশির দ্বাদশপতি, মিথুন রাশির দ্বাদশপতি হচ্ছে শুক্র, এটা কিন্তু আবার শুভ। তার মানে মিথুন রাশি কিন্তু মঙ্গল, শনি, শুক্র এই তিনটার মধ্যে একটা মাত্র শুভ পেয়েছে, তার মানে সে কিন্তু পাচ্ছে 1। তার মানে কিন্তু মেষ, বৃষ এরা সমান সমান রাশি হইলেও কিন্তু মিথুন রাশি কিন্তু একটা এদের থেকে দুর্বল রাশি হয়ে গেল। এরপরে আসবো কর্কট, কর্কটে দেখা যাচ্ছে কর্কটের কর্কটের এই যে ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি, এটা একটা পয়েন্ট পাচ্ছে। এটা অষ্টমপতি, এটা পয়েন্ট পাচ্ছে না, এটা নেগেটিভ। এবং কর্কটের দ্বাদশে বুধ আছে, সুতরাং এটাও পজিটিভ, শুভ গ্রহ। তার মানে
এই কর্কট কিন্তু দুইটা শুভ পাচ্ছে, একটা বৃহস্পতি একটা বুধ একটা নেগেটিভ, তার মানে এই কিন্তু কর্কট 2 পয়েন্ট পাচ্ছে। তারপরে সিংহ আসি, সিংহতে দেখা যাচ্ছে শনি, এই যে সিংহ এর ষষ্ঠপতি হচ্ছে এই যে শনি, অষ্টমপতি বৃহস্পতি এবং দ্বাদশপতি চন্দ্র। এখন চন্দ্রের বিষয়টা হচ্ছে কখনো নেগেটিভ কখনো পজিটিভ, চন্দ্র আসলে সূর্যের উপর নির্ভর করে থাকে নেগেটিভ পজিটিভ, এই কারণে এর পয়েন্ট কিন্তু সরাসরি 2 না, পয়েন্ট 1.5, 1.5 থেকে 2, তবে আমি 1.5 ধরে দিলাম। এবার আসি কন্যাতে। কন্যা, কন্যার কিন্তু খুবই খারাপ অবস্থা। কন্যা ষষ্ঠপতিকে, ষষ্ঠপতি শনি, অষ্টমপতি মঙ্গল এবং কন্যার দ্বাদশপতি হচ্ছে রবি, তার মানে কন্যার পয়েন্ট কিন্তু 0। তার মানে কন্যা কিন্তু রাশির দিক থেকে সবচাইতে বিপজ্জনক এবং দুর্বল রাশি। কন্যা রাশির অধিপতি যারা ষষ্ঠ অষ্টম দ্বাদশে আছে, তারা যদি নিজ ঘরে বলবান না হয় তাহলে কন্যা রাশির মানুষের অবস্থা খুবই খারাপ হবে। তুলা রাশি, তুলা রাশি কিন্তু কন্যা সম্পূর্ণ উল্টো, এই যে ষষ্ঠপতি বৃহস্পতি, অষ্টমপতি শুক্র এবং দ্বাদশপতি বুধ, অর্থাৎ 3টা শুভ গ্রহ, তার এই জন্য তার পয়েন্ট 3। চলে আসি বৃশ্চিকে, তার ষষ্ঠপতিকে, ষষ্ঠপতি মঙ্গল, তার সপ্তমপতিকে, তার অষ্টমপতিকে, অষ্টমপতি বুধ এবং তার দ্বাদশপতি কিন্তু শুক্র, তার মানে এই বৃশ্চিক কিন্তু 2 পয়েন্ট পাচ্ছে। ধনুতে চলে আসি, ধনুর ষষ্ঠপতিকে, এই যে ধনুর ষষ্ঠপতি এই যে শুক্র, তারপরে অষ্টমপতিকে চন্দ্র এবং দ্বাদশপতি মঙ্গল, তার মানে ধনু কিন্তু এই চন্দ্র থাকার কারণে 1.5 পয়েন্ট পাচ্ছে, কারণ চন্দ্রের ফুল পয়েন্ট দেওয়া যাবে না, চন্দ্র কখনো শুভ কখনো অশুভ। চলে আসি মকরে, এই হচ্ছে মকর। মকরের ষষ্ঠপতি বুধ, অষ্টমপতি রবি এবং দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, তার মানে মকর কিন্তু 2 পয়েন্ট পাচ্ছে, দুটো শুভ আছে। এরপরে চলে আসি কুম্ভতে, কুম্ভর ষষ্ঠপতিকে দেখে আসি, ষষ্ঠপতি চন্দ্র, অষ্টমপতি বুধ এবং দ্বাদশপতি হচ্ছে শনি, তাহলে কুম্ভ পাচ্ছে ওই চন্দ্র থাকার কারণে, এই যে কুম্ভ, কুম্ভ এটা তো সপ্তম ঘর, এটা ষষ্ঠ, চন্দ্র ষষ্ঠে চলে এসেছে, তাহলে চন্দ্র ইনক্লুড হইলে 1.5 দিতে হবে, কারণ হচ্ছে পুরোপুরি চন্দ্র পুরোপুরি শুভ গ্রহ সবসময় না। এরপরে আসবো মিন, মিনের অবস্থা কি? মিনের হচ্ছে এই ষষ্ঠপতি রবি, অষ্টমপতি শুক্র এবং দ্বাদশপতি শনি, তার মানে একটা শুভ গ্রহ আছে, তার কারণে সে পয়েন্ট পাচ্ছে 1। এখন এই যে যে বিশ্লেষণ আমি করলাম, এইটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কার কি অবস্থা। তো র্যাঙ্কিং করা হয়েছে, র্যাঙ্কিং এ দেখা যাচ্ছে সবচাইতে উপরে আছে, সবচাইতে রাশির দিক থেকে সবচাইতে উপরে আছে এটা তুলা। আমি যে বিশ্লেষণটা করলাম, অর্থাৎ তুলা রাশি, অনেকে হয়তো আমার কথা বুঝতে পারছেন না। তুলা রাশি আমি ধরে নিলাম আমার তুলা লগ্ন, আমার যদি তুলা লগ্ন হয় তাহলে তুলা লগ্ন হইলে আমার ষষ্ঠপতিকে বৃহস্পতি, এই বৃহস্পতি যদি বৃহস্পতি এখানে খারাপ অবস্থায় থাকে অথবা অন্য কোথাও যেখানেই থাকুক বৃহস্পতি, সে কিন্তু শুভ গ্রহ, সে ভালো ফল দিবে। কিন্তু ষষ্ঠপতি মানে তো একটা নেগেটিভ গ্রহ, তবুও সে ভালো ফল দিবে। অষ্টমপতি শুক্র, এই তুলা লগ্ন অষ্টমপতি শুক্র একটা নেগেটিভ ঘর, অষ্টমপতি মানে বিপজ্জনক একটা ঘরের অধিপতি, কিন্তু সে যেখানেই থাকুক সে কিন্তু ভালো ফল দেবে, কারণ সে শুভ গ্রহ। দ্বাদশপতি বুধ, সে তো একটা খারাপ ঘরের অধিপতি, দ্বাদশের অধিপতি, কিন্তু তবুও সে যেখানেই থাকুক সে ভালো ফল দিবে। আর অন্যান্যরা তো ভালো ফল এমনিই দিবে, কারণ তারা তো ভালো ঘরের অধিপতি। এই কারণে তুলা রাশি এই এই বলটা তুলা রাশি পায়, যেমন কোনো রাশি পায় না। আর একইভাবে কন্যা রাশি সেই জায়গাটা খুবই খারাপ, কারণ তার ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি সবাই পাপ গ্রহ, কারণ এই কারণে তারা পাপ ফল দিবে। তার মানে এটা হচ্ছে সবচাইতে নেগেটিভ ঘর, রাশির দিক থেকে সবচাইতে দুর্বল রাশি, বিপজ্জনক রাশি হচ্ছে কন্যা রাশি। এবং যদি আমি র্যাঙ্কিং এ 2 নম্বরে রাখি, র্যাঙ্কিং এ 2 নম্বরে আমি রাখবো হচ্ছে এই যে এটাকে, এটা বৃশ্চিক, মকর, মেষ, বৃষ, কর্কট, এই যে এইগুলো, অর্থাৎ মেষ, বৃষ, কর্কট, বৃশ্চিক, মকর, মোট 1 2 3 4 5টা, মোট 5টা হচ্ছে র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে। র্যাঙ্কিং এ 3 নম্বরে আছে কে কে? এখানে 3টা রাশি র্যাঙ্কিং এ 3 নম্বরে আছে, সেটা হচ্ছে সিংহ, ধনু এবং আরেকটা কুম্ভ। এই 3 জন হচ্ছে র্যাঙ্কিং এ 3 নম্বরে আছে। আর র্যাঙ্কিং এ 4 নম্বরে আছে হচ্ছে মীন এবং মিথুন, এই যে মীন 1 আর মিথুন, মিথুন হচ্ছে 1।
এই তো আশা করি এরপরে আর কোন রাশি ভালো আর কোন রাশি খারাপ, কোন রাশি দুর্বল আর কোন রাশি শক্তিশালী, সেটা নিয়ে আর কখনো বুঝতে কোনো অসুবিধা হবে না। এই যে এই জিনিসটা যদি বুঝে থাকে তো নেক্সট টাইম আর কখনো এই বিষয় নিয়ে কোনো কনফিউশন তৈরি হবে না, কোনো অ্যাস্ট্রোলজারেরও না, আবার যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা জ্যোতিষের প্রতি আগ্রহ আছে তারও না। আশা করি আমি টোটালি বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি। তো আর এই চ্যানেলের সাথে থাকলে আরও নতুন নতুন অনেক কিছুই শিখবেন। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।